আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসি জীববিজ্ঞান প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় কোষ বিভাজনের একটা ছোট টপিক ইন্টারফেজ সম্পর্কে। গত ভিডিওতে আমরা আলোচনা করেছি সেল সাইকেল বা কোষ চক্র সম্পর্কে। আজকের এই ভিডিওর বিষয়বস্তু হলো ইন্টারফেজ। তো চলো আমরা দেখি যে ইন্টারফেজ আসলে জিনিসটা কি। তো ইন্টার শব্দের অর্থ হচ্ছে মধ্য বা মধ্যবর্তী, আর ফেজ মানে হচ্ছে দশা। তো আমরা বুঝতেই পারছি যে আচ্ছা, আমরা কোষচক্র, এটা হচ্ছে কোষচক্র। কোষচক্রের আমরা এই যে এই ফেজটা আমরা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে এম ফেজ, এটাকে বলা হচ্ছে এম ফেজ। এবং এম ফেজ থেকে পরবর্তী অংশটা হচ্ছে টোটালি ইন্টারফেজ, টোটালি হচ্ছে ইন্টারফেজ। তো দুইটা এম ফেজ, যদি আমি একটা চিন্তা করি এবং এটা রাউন্ড দিয়ে শেষ করি এবং আর একটা মাইটোসিসের কথা চিন্তা করি, দুইটা এম ফেজ এর মধ্যবর্তী পর্যায়টাকে বলা হচ্ছে ইন্টারফেজ। দুইটা এম ফেজ এর মধ্যবর্তী পর্যায়টা হচ্ছে ইন্টারফেজ। আচ্ছা, তাহলে এখন যদি আমরা দেখতে চাই যে আসলে ইন্টারফেজের পর্যায়গুলো কি কি, তো আমরা দেখতে পাবো যে ইন্টারফেজের মাত্র 5 থেকে 10% জায়গা জুড়ে বা 10% সময় জুড়ে আছে হচ্ছে এম ফেজ, যখন আসলেই মাইটোসিস কোষ বিভাজনটা সম্পন্ন হয়। আচ্ছা, আমরা তারপরে দেখতে পাবো হচ্ছে 30 থেকে 40% সময় ব্যয় হয় হচ্ছে জি1 বা গ্যাপ ওয়ান ফেজ। আমরা ইন্টারফেসকে তিনটা ভাগে ভাগ করি। ইন্টারফেসকে সাধারণত আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে গ্যাপ ওয়ান, একটা হচ্ছে সিনথেসিস সিনথেসিস আর একটা হচ্ছে গ্যাপ টু। তো গ্যাপ ওয়ানে আমরা দেখি যে একটা সেল তার জীবন চক্রের বা সেল সাইকেলের 30 থেকে 40% সময় এখানে ব্যয় করে, সিনথেসিস পর্যায়ে 30 থেকে 50% সময় ব্যয় করে, এবং গ্যাপ টুতে সে ব্যয় করে হচ্ছে 10 থেকে 20% সময়, 10 থেকে 20% সময় সে গ্যাপ টুতে ব্যয় করে। ঠিক আছে, তাহলে একটা ইন্টারফেসকে তিনটা ধাপে ভাগ করা হয়, জি1, এস এবং জি2। তো আমরা এবার সবকিছুই দেখব যে জি1 এ আসলে কি হয়, এস উপধাপে বা এস উপপর্যায়ে আসলে কি হয় এবং জি2 উপপর্যায়ে আসলে কি হয়। তো আমরা প্রথমেই জানি যে ইন্টারফেজ অবস্থায় একটা কোষ তার 90 থেকে 95% সময় ব্যয় করে। তো এখানে অনেক কার্যক্রম ঘটে থাকে আসলে। তো যেহেতু এত এত কার্যক্রম এই কোষের ভিতরে ঘটে, কোষের ভিতরে মূলত নিউক্লিয়াসে ঘটে থাকে, নিউক্লিয়াসে যেহেতু এত এত কার্যক্রম ঘটে, এই জন্য ইন্টারফেজ অবস্থায় কোষের নিউক্লিয়াসকে বলা হয় হচ্ছে বিপাকীয় নিউক্লিয়াস, বিপাকীয় নিউক্লিয়াস। আচ্ছা, তো চলো আমরা এখন দেখি যে জি1, জি1 উপপর্যায়ে বা ধাপে আসলে কি কি কাজ হয়ে থাকে। প্রথমত আমাদের জি1 এ 4টা কাজ হয়, আমরা মোটা দাগে 4টা কাজের কথা মনে রাখবো। তাহলে 1 নাম্বার, চলো দেখি। 1 নাম্বার হচ্ছে একটা কোষ বিভাজিত হবে কি না, এই যে এই সিদ্ধান্তটা হচ্ছে জি1 উপপর্যায়ে সে নেয় যে সে বিভাজিত হবে কিনা। যদি সে বিভাজিত হয় তাহলে তো বিভাজন পর্যায়ের দিকে আগাবে। যদি সে বিভাজিত না হয়, বিভাজিত বিভাজিত এবং অবিভাজিত, যদি সে বিভাজিত হয় তাহলে তো সে পরবর্তী ধাপগুলোতে আগাবে। যদি সে বিভাজিত না হয়, যদি সে অবিভাজিত অবস্থায় থেকে যায়, তাহলে সে তার জীবনচক্রের পুরো সময়টাই জি1 উপপর্যায়ে আবদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, জি1 উপপর্যায়ে সে আবদ্ধ হয়ে যাবে, সে আর সামনে অগ্রসর হবে না। তাহলে প্রথম কাজটা হচ্ছে সে সিদ্ধান্ত নেয় যে সে বিভাজিত হবে কিনা। আচ্ছা, 2 নম্বর কাজটা আমরা একটু দেখি। 2 নম্বর কি কাজ করে সে, জি1 উপপর্যায়ে একটা সেলের মধ্যে কি ঘটনা ঘটে। প্রথমত হচ্ছে সাইক্লিন প্রোটিন তৈরি হবে এখানে, সাইক্লিন প্রোটিন তৈরি হবে।
সাইক্লিন প্রোটিনটা তৈরি হয়। সাইক্লিন প্রোটিনের সাথে আরেকটা এনজাইম যুক্ত হয় যেটার নাম হচ্ছে সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ। এটা হচ্ছে একটা এনজাইম। এই যে কাইনেজ এই শব্দটা আছে, এই শব্দটা দিয়ে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে একটা এনজাইম। তো একটা প্রোটিন আর একটা এনজাইম মিলিত হয়ে একটা যৌগ গঠন করে, কম্পাউন্ড তৈরি হয়। এই কম্পাউন্ডটা অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, বা সেল সাইকেলের যে অ্যাক্টিভেটর, সেল সাইকেলটা তো শুরু করার জন্য একটা অ্যাক্টিভেটর প্রয়োজন। তো অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে হচ্ছে এই যে সাইক্লিন সিডিকে, অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে, অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে এবং সেল সাইকেলের যে নিয়ন্ত্রণ সেটা এর হাতে থাকে, অ্যাক্টিভেটর অফ সেল সাইকেল। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম হচ্ছে 2 নম্বর কাজটা হচ্ছে সাইক্লিন প্রোটিন তৈরি হয় এবং সিডিকে এনজাইমের সাথে এই সাইক্লিন প্রোটিনটা একটা যৌগ গঠন করে যেটাকে বলা হচ্ছে সাইক্লিন সিডিকে, যেটাকে বলা হয় সাইক্লিন সিডিকে যৌগ। এই যৌগটা হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে এবং অ্যাক্টিভেটর হিসেবে কাজ করে। তাহলে আমরা 3 নম্বর কাজটা যদি দেখি, যে 3 নম্বর কি কাজ করে একটা সেল সাইকেল তার জি1 উপপর্যায় বা জি1 ধাপে। এই যে আমরা সিডিকে যৌগটা দেখলাম না, সিডিকে যে এনজাইমটা, সিডিকে এনজাইম সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ এনজাইমটা ফসফোরাইলেশন প্রক্রিয়াটা নিয়ন্ত্রণ করে। ফসফোরাইলেশন, ফসফোরাইলেশন প্রক্রিয়াটা কি? আমরা যখন উদ্ভিদ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তখন খাদ্যটা তো ভাঙতে হবে, গ্লুকোজ ভেঙে উদ্ভিদের হচ্ছে শক্তি তৈরি হয় এবং উদ্ভিদ শক্তি তৈরি করে। তো উদ্ভিদের গ্লুকোজটা যখন ভাঙে তখন হচ্ছে এখানে ফসফোরাইলেশন প্রক্রিয়া ঘটে, বা ফসফোরাইলেশন মানে হচ্ছে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া। ফসফোরাইলেশন প্রক্রিয়াটা হচ্ছে ফসফেট যুক্ত করার প্রক্রিয়া বা যুক্ত হয়, ফসফেট যুক্ত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে সেটাকে বলা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। তো ফসফোরাইলেশনটা নিয়ন্ত্রণ করে, ফসফোরাইলেশনটা নিয়ন্ত্রণ করে কে? সিডিকে, এই এনজাইমটা। যেমন গ্লুকোজের সাথে যদি একটা ফসফেট যুক্ত হয় তাহলে আমরা যখন সেখানে দেখেছিলাম যে হচ্ছে গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়, গ্লুকোজ 6 ফসফেট তৈরি হয়। এটা হচ্ছে ফসফোরাইলেশন প্রক্রিয়া। আরেকটা কাজ করে সেটা হচ্ছে, মোট 4টা কাজের কথা বলছিলাম আমরা, যে জি1 পর্যায়ে 4টা কাজ হবে। 4 নম্বর কাজটা হচ্ছে, আচ্ছা পরের ধাপটা তোমরা একটু দেখো। পরের ধাপটা কিন্তু এস ফেজ বা এস ধাপ। এস ধাপে ডিএনএ রেপ্লিকেশন হবে। ডিএনএ যদি রেপ্লিকেশন হইতে হয় তাহলে আমার ম্যাটেরিয়ালস লাগবে, ডিএনএ ম্যাটেরিয়ালস লাগবে। তো এই যে ম্যাটেরিয়ালস গুলো এই যে জি1 উপপর্যায়ে তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, এখানে প্রোটিন তৈরি হয়, ডিএনএ, আরএনএ। এইগুলো তৈরি করার জন্য যে ম্যাটেরিয়ালস বা উপাদানগুলো দরকার, এই উপাদানগুলো হচ্ছে এই জি1 উপপর্যায়ে তৈরি হয়। ঠিক আছে। তাহলে আমরা মোট 4টা কথা বা 4টা কাজ জানলাম যেটা জি1 উপপর্যায়ে শেষ হয়। এখন আমরা দেখব পরবর্তী ফেজ, এস ফেজ। এস ফেজে আসলে কি কি কাজ হয়ে থাকে। ইন্টারফেজের সবচেয়ে বেশি সময় এস ফেজে ব্যয় হয়। তো চলো আমরা দেখি যে এস ফেজে আসলে কি কি কাজ হয়ে থাকে। আমরা দেখব যে এস ফেজে আসলে মোটা দাগে 2টা কাজ হয়, মোটা দাগে 2টা কাজ হবে। ঠিক আছে, আমরা 2টা কাজের কথা এখানে জানবো। তো চলো প্রথমেই দেখি এস ফর সিনথেসিস। কি সিনথেসিস হবে? সিনথেসিস, কি সিনথেসিস হবে? ডিএনএ সিনথেসিস হবে। ডিএনএ কেমন সিনথেসিস হবে? ডিএনএ তো প্রথমে এরকম ছিল, তাই না? এখানে সেন্ট্রোমিয়ার ছিল। তো ডিএনএ, আচ্ছা প্রথম পর্যায়ে সেন্ট্রোমিয়ারটা থাকে না, তো ডিএনএ এরকম থাকে। পরবর্তীতে ডিএনএ যখন এস উপপর্যায়ে আসে তখন আসলে এরকম হয়ে যায়। ঠিক আছে, এই যে এখানে একটা সেন্ট্রোমিয়ার তৈরি হয় আর ডিএনএটা দ্বিতন্ত্রী বা ডাবল হেলিক্সে পরিণত হয়। প্রথমে থাকে কিন্তু ওয়ান স্ট্র্যান্ডেড, পরবর্তীতে আসে হচ্ছে ডাবল স্ট্র্যান্ডেড হয়। প্রথমে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ডেড থাকে, ঠিক আছে, পরবর্তীতে ডাবল স্ট্র্যান্ডেড হয়।
এস উপপর্যায়, কারণ আমার তো কোষ বিভাজন যে পর্যায়টা আছে এম ফেজে তো আমার কোষটাকে বিভাজিত হতে হবে। তো কোষটাকে বিভাজিত হতে হলে যেহেতু মাইটোসিস সমীকরণিক বিভাজন হবে, তাহলে ক্রোমোজোমটা বিভাজিত হতে হবে, ডিএনএটা বিভাজিত হতে হবে। তো ডিএনএ যদি বিভাজিত হতে, তাহলে আমাকে দুইটা স্ট্র্যান্ড লাগবে। একটা স্ট্র্যান্ড তো আর মাঝখান থেকে বিভাজিত হতে পারবে না, আমার দুইটা স্ট্র্যান্ড দরকার। এই জন্য দুইটা স্ট্র্যান্ড আমার তৈরি হয়, এই যে মাঝখান দিয়ে, তখন সে বিভাজিত হতে পারবে। ঠিক আছে, একটা স্ট্র্যান্ড তো এই যে আড়াআড়ি তো বিভাজিত হতে পারবে না। এই জন্য আসলে আমার হচ্ছে ডিএনএটা সিনথেসিস হয় বা ডিএনএ রেপ্লিকেশনটা হয়। এখানে তোমরা রেপ্লিকেশনও বলতে পারো, ডিএনএ রেপ্লিকেশনটা হয়, রেপ্লিকেশনটা হয় এই ধাপে। আরেকটা কাজ হয়, এখানে হিস্টোন প্রোটিন তৈরি হয়। হিস্টোন প্রোটিনটা হচ্ছে ডিএনএটা হচ্ছে ডিএনএ তো অনেক বড় আমাদের শরীরে, তাই না? তো ডিএনএটাকে ছোট্ট একটা সেলের মধ্যে আবদ্ধ করার জন্য এই হিস্টোন প্রোটিনটা সাহায্য করে থাকে। তো হিস্টোন প্রোটিনে ডিএনএটা এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ওর গায়ে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে থাকে। এই যে এই প্রোটিনগুলোকে বলা হচ্ছে হিস্টোন প্রোটিন। ঠিক আছে, পেঁচানোর মাধ্যমে ডিএনএটা ছোট হয় এবং কুণ্ডলিত হয়, যার ফলে ডিএনএটা ছোট্ট একটা সেলের মধ্যে আবদ্ধ হতে পারে। তাহলে এই উপপর্যায়ের মোট সময়টা হচ্ছে 30 থেকে 50%। ইন্টারফেজের সব থেকে বেশি সময় এখানে ব্যয় হয় ডিএনএ সিনথেসিসে, কারণ ডিএনএটা হচ্ছে জেনেটিক ম্যাটেরিয়াল, এটাই হচ্ছে মেইন কোষের নিয়ন্ত্রক, ধারক ও বাহক। এবার আমরা দেখব যে হচ্ছে গ্যাপ টু ফেজ। গ্যাপ টু ফেজে আসলে কি কি কাজ হয়। গ্যাপ টু ফেজের সময়টা হচ্ছে খুবই স্বল্প, সেটা হচ্ছে 10 থেকে 20% সময় এখানে ব্যয় হয়। আচ্ছা, গ্যাপ টুতে আমরা দেখব যে মোটা দাগে হচ্ছে এখানে 4টা কাজ হয়, এখানেও 4টা কাজ হয় মোটা দাগে। তাহলে 1 নাম্বার কাজটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখি যে এখানে, আচ্ছা তোমরা একটু চিন্তা করো যে মাইটোসিসের যে হচ্ছে মেটাফেজ উপপর্যায়, মেটাসিস যে পর্যায় বা ধাপটা আছে, সেখানে কিন্তু আমাদের স্পিন্ডল ফাইবার তৈরি করতে হবে, তাই না? স্পিন্ডল ফাইবার তৈরি করে ক্রোমোজোমগুলোকে ইকুয়েটোরিয়াল প্লেটে আনতে হবে। তো স্পিন্ডল ফাইবার তৈরি করার জন্য এই যে G2 উপপর্যায় আছে, এই উপপর্যায়ে মাইক্রোটিবিউল গঠনকারী পদার্থ সংশ্লেষণ হবে। তো মাইক্রোটিবিউলটা হচ্ছে স্পিন্ডল ফাইবারের গঠনকারী একক। তো স্পিন্ডল ফাইবারের গঠনকারী একক হচ্ছে মাইক্রোটিবিউল। মাইক্রোটিবিউল মাইক্রোটিবিউল থেকে স্পিন্ডল ফাইবারটা তৈরি হয়। তো স্পিন্ডল ফাইবার এখানে হচ্ছে তৈরি হবে। ঠিক আছে, স্পিন্ডল ফাইবার মেটাফেজ উপপর্যায়ে স্পিন্ডল ফাইবার তৈরি হয় এবং সেটা তৈরি করার জন্য মাইক্রোটিবিউল দরকার। সেই মাইক্রোটিবিউলটা G2 উপপর্যায়ে বা ধাপে তৈরি হয়। ঠিক আছে, 2 নম্বর, সরি। তারপর আমরা দেখব যে আমার তো কোষটা বিভাজিত হতে হবে, এম পর্যায়ে গেলে আমার কোষটা বিভাজিত হয়ে যাবে। তাহলে আমার একটা সেন্ট্রোসোম থেকে দুইটা সেন্ট্রোসোম তৈরি হবে কিন্তু, তাই না? একটা সেন্ট্রোসোম থেকে দুইটা সেন্ট্রোসোম তৈরি হবে হচ্ছে G2 উপপর্যায়ে। কারণ কি, আমার হচ্ছে এম ফেজে গেলে আমার একটা সেন্ট্রোসোম কিন্তু 2 ভাগে বিভক্ত হবে। তো 2 ভাগে বিভক্ত হতে গেলে আমার সেন্ট্রোসোম 2টা দরকার। তো একটা সেন্ট্রোসোম থেকে 2টা সেন্ট্রোসোম এখানে তৈরি হবে G2 উপপর্যায়ে। আচ্ছা, তাহলে এরপরেই G2 ফেজের পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে মাইটোসিস পর্যায় বা এম ফেজ। তো এম ফেজটার জন্যই কিন্তু ইন্টারফেজ, কারণ এম ফেজের প্রস্তুতি পর্যায়টাই হচ্ছে ইন্টারফেজ। তো এম ফেজে আমার অনেকগুলো যেহেতু ধাপ, খুবই জটিল একটা কাজ সম্পন্ন হবে, কোষ বিভাজিত হবে, কোষের ডিএনএ গুলো সব বিভাজিত হবে, ক্রোমোজোম বিভাজিত হবে, সাইটোপ্লাজম বিভাজিত হবে। এই জন্য আমার অনেক শক্তি দরকার। তো এটিপি আমার প্রচুর পরিমাণে লাগবে। তো এটিপি তৈরি হয় কোথায়? এটিপি তৈরি হয় হচ্ছে যে G2 উপপর্যায়ে এটিপি তৈরি হবে। G2 উপপর্যায়ে এটিপি তৈরি হবে কোষের বিভাজনের জন্য, যেটা প্রয়োজন বা দরকার। আচ্ছা, এখন G2 উপপর্যায় থেকে G2 ফেজ থেকে এম ফেজে প্রবেশ করতে হলে আমার একটা প্রোটিন দরকার। ঠিক আছে, আমার একটা প্রোটিন বা ফ্যাক্টর দরকার, সেটাকে বলা হচ্ছে ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর, MPF বলা হয় যেটাকে, ম্যাচিউরেশন প্রমোটিং ফ্যাক্টর। যে সেলটা হচ্ছে ম্যাচিউর পর্যায়ে যাবে, মাইটোসিস পর্যায়ে যাবে, তার জন্য একটা ফ্যাক্টর দরকার, সেটা হচ্ছে ম্যাচিউরেশন
প্রোমোটিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে এই যে এই চারটা কাজ G2 উপপর্যায়ে সম্পন্ন হয়, তারপরে একটা সেল এম ফেজে যাওয়ার প্রস্তুতি শেষ করে এবং এম ফেজে চলে যায়। পরবর্তী ভিডিওগুলোতে আমরা দেখব যে হচ্ছে মাইটোসিসের বিভিন্ন পর্যায় সম্পর্কে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।